ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা এই কঠিন সময়ের মধ্যে নিজেদেরকে ভালো রেখেছো এবং সুস্থ আছো। আজ দশম শ্রেণীর জীববিজ্ঞান এর অভিব্যক্তি অধ্যায়ের কিছু আলোচনা করছি। তোমরা মন দিয়ে একটু শুনবে এবং পারলে খাতায় নোট ডাউন করে নিও। তো শুরু করছি। অভিব্যক্তি: মানুষের মনে অনুসন্ধিৎসার বীজ অঙ্কুরিত হওয়া এক শুভ সূচনা। সেই শুভ সূচনা কালক্রমে জীবজগতের সৃষ্টি রহস্যের উদ্ঘাটনে সাহায্য করেছে। প্রায় 250 কোটি বছর পূর্বে জলে আদি প্রাণের সৃষ্টি হয়, কিন্তু তা সত্ত্বেও সৃষ্টি রহস্যের মীমাংসা করা সহজ বলে বিবেচিত হয়নি। পৌরাণিক কাহিনীতে এ সম্বন্ধে নানা জনে নানা ধরনের আভাস দিয়ে গিয়েছেন। যেমন থেলিস এর মত অনুযায়ী জল থেকেই প্রাণের আবির্ভাব ঘটেছে। অধিকাংশ পৌরাণিক কাহিনীতেই মাটি, জল, বাতাস, আগুন প্রভৃতির সঙ্গে প্রাণ সৃষ্টির সম্বন্ধ টানা হয়েছে। কয়েকটি মতবাদ প্রকৃতই বড়ই উদ্ভট। যেমন এ কির্চার এরূপ একটি উদ্ভট মতবাদের অন্যতম প্রবক্তা। তাঁর মতে অর্কিড নামে এক জাতীয় উদ্ভিদ থেকে পাখি, এমনকি ছোটখাটো মানুষের আবির্ভাব ঘটেছে। সত্যই প্রকৃত উদ্ভট এক চিন্তা। ধর্মপরায়ণ ব্যক্তিরা মনে করতেন সর্বশক্তিমান ঈশ্বরের হস্তক্ষেপেই প্রাণের সৃষ্টি হয়েছে। বাইবেলে লিখিত ব্যাখ্যা অনুসারে ইহুদিদের বিশ্বাস, ঈশ্বর তার বিশেষ ইচ্ছানুসারে মাত্র 6 দিনে প্রথম এবং শেষবারের মতো জীবজগৎ সৃষ্টি করেছেন। সৃষ্টির প্রথম থেকে জীবজগতের কোনো উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেনি, অর্থাৎ প্রতিটি জীবের বর্তমান রূপই আদি যুগের সৃষ্ট রূপ। এই চিন্তাধারাই হল বিসৃষ্টিবাদ, থিওরি অফ স্পেশাল ক্রিয়েশন। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত উক্ত ধারণা মানুষের মনে বদ্ধমূল ছিল। বুফন সর্বপ্রথম এই বিসৃষ্টিবাদ বাতিল করেন। প্যারিসের প্রত্নতত্ত্ববিদ, বা ওনাকে প্রত্নজীববিদ্যা বলাই ভালো, অধ্যাপক কুভিয়ের জীবাশ্ম পরীক্ষা করে প্রমাণ করেন বিশ্বব্রহ্মাণ্ডে বেশ কয়েকবার জীবকুল সৃষ্টি হয়েছে। প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে অবলুপ্ত হয়ে জীব পরবর্তীকালে নতুন জীব সৃষ্টির পথ প্রশস্ত করে দিয়েছে। এই মতবাদকে প্রাকৃতিক বিপর্যয়বাদ, অর্থাৎ থিওরি অফ ক্যাটাস্ট্রফিজম বলা হয়ে থাকে। নোয়া এর সময়ে, বাইবেলে উল্লেখিত নোয়া এক প্রাকৃতিক বিপর্যয়, এই সময়ে বন্যাকেই অতি আধুনিক বিপর্যয় বলে মনে করা হয়। বর্তমান ধারণায় জটিল জীব সৃষ্টির মূলে আছে অভিব্যক্তি। অভিব্যক্তির অর্থ হল ক্রমবিকাশ বা প্রতিনিয়ত পরিবর্তন। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল সর্বপ্রথম পরিবর্তনের গুরুত্ব অনুধাবন করেন। সৃষ্টির শুরু থেকেই জীবজগতে এই পরিবর্তন চলে আসছে। বর্তমান জগৎ অতীতের প্রতিনিয়ত পরিবর্তনের ফলশ্রুতি। জীবাশ্ম প্রমাণ করে আধুনিক যুগের উন্নত ও জটিল জীবের চেয়ে প্রথম যুগের জীব ছিল অত্যন্ত সরল। উন্নত ও জটিল জীবের নিদর্শন আদি যুগের কোনো জীবাশ্মে পাওয়া যায় না। তখন উন্নত দেহী জীবদের কোনো অস্তিত্ব ছিল না। অনুসন্ধানে দেখা গেছে আদি যুগের সরলদেহী জীবের সঙ্গে আধুনিক যুগের জটিলদেহী জীবের যোগসূত্র আছে। অর্থাৎ সহজ সরল জীবই কোটি কোটি বছর পরিবর্তনের ফলে জটিল জীবে রূপান্তরিত হয়েছে।
পৃথিবীর গঠন ও আবহাওয়ার প্রকৃতি ক্রমশ পরিবর্তিত হয়েছে, সেই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের বিভিন্নতা অনুযায়ী সরল জীবদেহ ক্রমশ রূপান্তরিত হয়েছে। এখনও পরিবর্তন চলছে এবং যুগ যুগান্তর ধরে এই পরিবর্তন চলতে থাকবে বলেই বিশ্বাস। নানাবিধ চারিত্রিক বৈশিষ্ট্যের সংযোজন, পরিবর্তন ও পরিবর্জন দ্বারা ভবিষ্যতেও নতুন জীব সৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এখন আমরা এই জৈব অভিব্যক্তির সংজ্ঞাটা একটু শুনি। জৈব অভিব্যক্তির সংজ্ঞাটি হল ধীর অথচ ক্রমাগত পরিবর্তনের মাধ্যমে সরল জীব থেকে জটিল জীবের আত্মপ্রকাশকে জৈব অভিব্যক্তি অর্থাৎ অর্গ্যানিক ইভলিউশন বলা হয়ে থাকে। জৈব অভিব্যক্তির পদ্ধতি ও কারণ ব্যাখ্যা করে নানা জনে নানা মত পরিবেশন করেছেন। প্রসঙ্গত যা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক, চার্লস ডারউইন, হুগো দ্য ভ্রিশ প্রভৃতি বিজ্ঞানীদের নাম এখানে উল্লেখযোগ্য। এখন আমরা ল্যামার্কের মতবাদ সম্পর্কে একটু শুনে নিই। ফরাসি বিজ্ঞানী জ্যাঁ ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক সর্বপ্রথম জৈব অভিব্যক্তির আধুনিক ব্যাখ্যা দেন। তিনি 1809 খ্রিস্টাব্দে তার ফিলোসফিক জুলজিক নামক এক আলোড়ন সৃষ্টিকারী পুস্তকে বলেন, পরিবেশের প্রভাবে দেহের পরিবর্তন ঘটে। পারিপার্শ্বিক অবস্থার চাপে মাতা পিতার দেহে প্রকাশিত ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন পুরুষানুক্রমে সন্তানের দেহে সঞ্চারিত হয়। তিনি এর নাম দেন অর্জিত গুণের উত্তরলব্ধি, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স। ল্যামার্ক বলেন, পরিবেশের দ্বারা সোজাসুজি প্রভাবিত হওয়ার ফলে উদ্ভিদ জগতে পরিবর্তন আসে, কিন্তু প্রাণীর ক্ষেত্রে অঙ্গের পরিবর্তন ক্রমাগত ব্যবহার বা অব্যবহারের ওপর নির্ভরশীল। অর্থাৎ অত্যাধিক ব্যবহৃত অঙ্গ পুষ্ট ও পরিবর্তিত হয়, কিন্তু অব্যবহৃত অঙ্গ ক্রমশ কর্মক্ষমতা হারিয়ে অবলুপ্ত হয়। এই ব্যবহার ও অব্যবহার আইন বলা যায় এটাকে, ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ। এটি ল্যামার্কের গুরুত্বপূর্ণ মতবাদ। পারিপার্শ্বিক অবস্থার চাপে এবং ক্রমাগত ব্যবহারে অঙ্গের পরিণতি সম্পর্কে ল্যামার্কের দৃষ্টান্ত খুবই চমকপ্রদ। তিনি বলেন, এক প্রকার ঘোড়ার মতো জন্তু থেকে বর্তমান জিরাফের উদ্ভব হয়েছে। আফ্রিকার গভীর জঙ্গলে লম্বা গাছের পাতা খেয়ে ঘোড়ার মতো এই প্রাণীগুলি জীবনধারণ করত একসময়। খুব উঁচু গাছ থেকে ক্রমাগত পাতার সংগ্রহের ফলে গলদেশ ও তৎসংলগ্ন অঙ্গে টান পড়তে থাকে। এইভাবে বংশ পরম্পরায় গলা ও সামনের পা ক্রমশ বৃদ্ধি পাওয়ার ফলে বর্তমান জিরাফের আবির্ভাব ঘটেছে। এখানে খুবই উল্লেখযোগ্যভাবে লক্ষণীয় যে এখানে এই প্রাণী, ঘোড়া সদৃশ প্রাণী যখন গাছের পাতা খাচ্ছে, তখন এটা এমন নয় যে তার গলাটাকে বাইরের কোনো শক্তির দ্বারা বা ইচ্ছাকৃত অন্য কেউই গলাটিকে বাড়াতে সাহায্য করেনি। একমাত্র তার পাতা খাওয়ার ইচ্ছা, অর্থাৎ তার মানসিক আভ্যন্তরীণ চাহিদা এবং দৈহিক ক্ষমতার উপর নির্ভর করে এই বংশানুক্রমে এই ঘটনাটি ঘটছে। এটা আমাদেরকে মনে রাখতে হবে। আবার উট পাখি জাতীয় প্রাণীর ডানার বৃদ্ধি অসম্পূর্ণ। এদের পূর্বপুরুষের ডানা ছিল বেশ বড়, কিন্তু ওড়ার কাজে ব্যবহৃত না হওয়ার ফলে ডানা ক্রমশ দেহের তুলনায় ছোট হয়ে গেছে। অর্থাৎ যেহেতু উট পাখি উঠতে চাইল না, অর্থাৎ উট পাখিদের উত্তরাধিকারী যারা ছিলেনই বলা উচিত, সম্মান দেওয়াটা দরকার। এখন তো উঠতে যখন চায়নি, তো আস্তে আস্তে অনভ্যাসের দরুন তাদের এই ডানার কর্মক্ষমতা হারিয়ে যায় এবং সেটি বর্তমানে ছোট আকার ধারণ করেছে। অর্থাৎ
প্র্যাকটিস যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে যত ভালো অভ্যাসই থাকুক না কেন, সেটা একসময় অবলুপ্ত হতে বাধ্য। এটাকেই বলা হয় ল অফ ইউজ অ্যান্ড ডিসইউজ, এবং এটা চিরসত্য, এবং ব্যক্তিগতভাবে আমি এটিকে সমর্থন করি। ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার আইন সম্বন্ধে বিজ্ঞানী মহলে কোনো দ্বিমত নেই, কিন্তু অর্জিত গুণের উত্তরলব্ধি সম্বন্ধে মতভেদ আছে বিজ্ঞানী মহলে। যেমন ভাইসম্যান এর মতে অর্জিত গুণ কখনোই জনন কোষের জিনকে প্রভাবিত করে না, তাই পরবর্তী জিনে সন্তানের এই গুণ সঞ্চারিত হওয়ার সম্ভাবনা থাকে না, অর্থাৎ পরবর্তী প্রজন্মগুলোতে এই জিনের মধ্যে কোনো গুণের প্রকাশ হয় না। তিনি পরপর এর জন্য একটা পরীক্ষা করেন। এই পরীক্ষাটি বড়ই উদ্ভট টাইপের, কারণ তিনি প্রমাণ করার চেষ্টা করেছিলেন কিভাবে না 22 জনন ধরে পুরুষ এবং স্ত্রী ইঁদুরের লেজ কেটে দেখান, কোনো জননী সন্তানের ওপর এর কোনো প্রভাব পড়ে না, প্রতিবারই লেজ বিশিষ্ট ইঁদুরেরই আবির্ভাব ঘটে। এখন এখানে মনে রাখতে হবে, ল্যামার্ক এই অর্জিত গুণের উত্তরলব্ধি সম্বন্ধে তার নিজের যে ধারণা তিনি তৈরি করেছিলেন, জিরাফের মতো সদৃশ্য, জিরাফের যে আবির্ভাব ঘোড়ার মতো সদৃশ্য প্রাণী থেকে, সেক্ষেত্রে সেই ঘোড়ার মতো ছোট আকারের প্রাণীগুলো গলা ও গাছের ওপর থেকে কেউ টেনে টেনে বাড়িয়ে দেয়নি, অর্থাৎ কেউ বাইরে থেকে ইচ্ছাকৃতভাবে তাদের কোনো রকম সাহায্য করেনি। কিন্তু এখানে ভাইসম্যান কি করলেন, তিনি নিজে ইচ্ছাকৃত স্বতঃপ্রণোদিত হয়ে ইঁদুরের লেজ কেটে গেছেন। ইঁদুরগুলো যদি নিজের আভ্যন্তরীণ চাহিদা অনুযায়ী লেজ বাদ দিয়ে দিত, তাহলে হয়তো দেখা যেত যে তাদের পরবর্তী প্রজন্মতে লেজবিহীন ইঁদুরের আবির্ভাব হচ্ছে। কিন্তু এক্ষেত্রে ভাইসম্যান নিজে স্বতঃপ্রণোদিতভাবে কাজটি করে গেছেন। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই ঘটনাটি ল্যামার্কের অর্জিত গুণের উত্তরলব্ধির সঙ্গে ঠিক মেলে না, যদিও প্রতিবারই বিভিন্ন ধরনের বইতে দেখে থাকি যে ভাইসম্যানকে এখানে তুলে ধরা হয়েছে ল্যামার্কের বিরুদ্ধে কথা বলার জন্য। যদিও ল্যামার্কের মতবাদের সঙ্গে ভাইসম্যানের প্র্যাকটিক্যাল সিস্টেমটা ম্যাচ করে না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। অন্য অনেক পণ্ডিত থাকতে পারেন, ওনাদের মতবাদ দিতেই পারেন। বস্তুত পক্ষে যেমন বিজ্ঞান সম্বন্ধে আমার জ্ঞান বড়ই সীমিত। এখন এই হলো ল্যামার্কের অভিব্যক্তি সম্বন্ধে ধারণা। এখন আমরা আর একজন মানুষের সম্বন্ধে জানব, ওনাকে ছাড়া অভিব্যক্তি সম্বন্ধে ধারণা পৃথিবীতে অবশ্যই সম্পূর্ণরূপে অসম্পূর্ণ থেকে যায়। ওনার নাম হলো মিস্টার চার্লস ডারউইন। এখন সেই সম্বন্ধে কিছু শুনি। চার্লস ডারউইনের মতবাদ: উপযুক্ত ব্যাখ্যার সাহায্যে অভিব্যক্তিবাদকে সর্বপ্রথম দৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠা করেন চার্লস ডারউইন। 1859 খ্রিস্টাব্দে জৈব অভিব্যক্তি সম্বন্ধে তাঁর মতবাদ প্রাকৃতিক নির্বাচনের দ্বারা নতুন প্রজাতির উদ্ভব, অর্থাৎ অরিজিন অফ নিউ স্পিসিস বাই ন্যাচারাল সিলেকশন নামক বিখ্যাত গ্রন্থে প্রকাশিত হয়। বিজ্ঞানী অ্যালফ্রেড রাসেল ওয়ালেস এই মতবাদকে প্রাথমিকভাবে প্রামাণিক তথ্যের দ্বারা সমর্থন করেন। তিনটি প্রাকৃত ঘটনা ও পরিণামের ওপর নির্ভর করে ডারউইনের মতবাদ প্রতিষ্ঠিত। তাঁরা লক্ষ্য করেন, জগতে জীবের বংশবৃদ্ধির হার অত্যাধিক। প্রথমত, প্রতিটি জীবের প্রজাতির সংখ্যা এক বা একাধিক। একই প্রজাতির জীবের মধ্যেও আবার বিভিন্ন ধরনের বৈচিত্র্য বা প্রকরণ অর্থাৎ ভেরিয়েশন দেখতে পাওয়া যায়। দ্বিতীয়ত, প্রচুর বংশবৃদ্ধি সত্ত্বেও কোনো একটি প্রজাতির অন্তর্গত জীবের সংখ্যা প্রায় নির্দিষ্ট থাকে, অর্থাৎ প্রয়োজনীয় খাদ্য ও বাসস্থান সমস্ত জীবের পক্ষে পর্যাপ্ত নয়। তাই জীবকুলের মধ্যে প্রতিনিয়ত বাঁচার সংগ্রাম চলে। ডারউইন এই সংগ্রামের নাম দেন জীবন সংগ্রাম, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স।
একই প্রজাতির অথবা বিভিন্ন প্রজাতির অন্তর্গত জীবের মধ্যে জীবন সংগ্রাম চলতে পারে। তীব্র জীবন সংগ্রামে সমস্ত প্রতিকূল ও প্রাকৃতিক অবস্থা তুচ্ছ করে কেবলমাত্র বলবান জীবই বেঁচে থাকতে পারে। দুর্বলের মৃত্যু ঘটে, অর্থাৎ প্রকৃতি কেবল উপযুক্ত জীবকেই খাদ্য ও বাসস্থান যোগায়। প্রকৃতির দ্বারা বাঁচার এই উপযুক্ত জীব নির্বাচনকে প্রাকৃতিক নির্বাচন বলা হয়ে থাকে। প্রাকৃতিক নির্বাচনের ফলে কেবলমাত্র উপযুক্ত জীবই বাঁচার অধিকারী হয়ে থাকে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট একেই বলা হয়ে থাকে। তাদের অনুকূল বৈচিত্র্যগুলি বংশানুক্রমে সন্ততির দেহে সঞ্চারিত হয় এবং সেই বৈচিত্র্যগুলি বড় আকারে বংশগতির নিয়মে এক সন্তানের দেহে থেকে অন্য সন্তানের দেহে প্রকাশিত হয়ে থাকে। প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে এই পদ্ধতি চলতে থাকলে নিঃসন্দেহে নতুন প্রজাতির উদ্ভব এর উজ্জ্বল সম্ভাবনা ধীরে ধীরে দেখা যায়, যাকে বলা হয় অরিজিন অফ নিউ স্পিসিস। অভিব্যক্তি সাপেক্ষে যুক্তি দেখালেও ডারউইনের মতবাদ প্রশ্নাতীত নয়। কিভাবে অনুকূল বৈচিত্র্যের আবির্ভাব ঘটে এবং সেগুলি পরিমাণ কি হলে জীবন সংগ্রামে জয়ী হওয়া যায় এ সম্বন্ধে তিনি নিরুত্তর ছিলেন। এই হলো ডারউইনের কিছু কথাবার্তা। এখন আমরা আরেকজন বিজ্ঞানী এই অভিব্যক্তি সম্বন্ধে যথেষ্ট উল্লেখযোগ্য, উনি হলেন হুগো দ্য ভ্রিস। ওনার সম্বন্ধে কিছু জানব। হল্যান্ডের উদ্ভিদ বিজ্ঞানী ছিলেন ইনি। 1901 খ্রিস্টাব্দে মিউটেশন তত্ত্ব নামে এক নতুন মতবাদ উনি প্রকাশ করেন। ইভিনিং প্রিমরোজ, অর্থাৎ আমরা যাকে সন্ধ্যা মালতী বলে চিনি, এই গাছের ওপর পরিচালনাকালে তিনি দেখেন নির্দিষ্ট প্রজাতির ফুল থেকে আকস্মিকভাবে কতগুলো অদ্ভুত রকমের ফুল জন্মায়। এই ফুলের বীজ থেকে বংশাণু পরম্পরায় উৎপন্ন গাছ ও ফুলের চরিত্র অভিন্ন। তিনি এই নতুন গাছগুলি নাম দেন মিউট্যান্ট। এই প্রক্রিয়ায় অতি আকস্মিকভাবে এক বিরাট পরিবর্তন ঘটে, তাকেই তিনি মিউটেশন আখ্যা দেন। মিউটেশনের ফলে উৎপন্ন গাছ নতুন প্রজাতি বলে গণ্য হয়। তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বংশাণু পরম্পরায় সঞ্চারিত হতে পারে। হুগো দ্য ভ্রিস ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদকে সমর্থন করেছিলেন। তার মতে ক্রমাগত সৃষ্ট পার্থক্য বংশানুক্রমে সঞ্চারিত হয় না। সামান্য বৈচিত্র্যগুলি ক্রমে ক্রমে বিরাট পার্থক্য রূপে প্রকাশিত হলে তবেই নতুন প্রজাতির উদ্ভব হয়ে থাকে। এই হলো তিনজন মহান বিজ্ঞানী যারা অভিব্যক্তি সপক্ষে আমাদের বিশাল এক অবদান রেখে গিয়েছেন এবং আমাদেরকে ধীরে ধীরে এই সম্বন্ধে উন্নত করে গিয়েছেন। এরপরে যে ঘটনাটি ঘটল তাকে বলা হলো ডারউইনের পরবর্তী আধুনিক মতবাদ, অর্থাৎ নিও ডারউইনিজম। নিও ডারউইনিজমটা কি না, প্রজননবিদ্যা ও বংশগতির ওপর আবিষ্কৃত বিভিন্ন তথ্য অভিব্যক্তির ব্যাখ্যা দিতে বিশেষ সহায়ক হয়েছে। নবলব্ধ জ্ঞানের আলোকে আলোকিত এবং নবরূপায়িত ডারউইনের প্রাকৃতিক নির্বাচনবাদকেই বলা হয় নয়া ডারউইনবাদ। এই মতবাদ অনুসারে কেবলমাত্র জিনের মিলনে অথবা জিনের মিউটেশন দ্বারা বৈচিত্র্য আসে। পারিপার্শ্বিক অবস্থায় জিনের কার্যকলাপ এমনভাবে পরিবর্তিত হয় যাতে প্রাকৃতিক নির্বাচনে এদের অস্তিত্ব বজায় থাকে। এইভাবে নতুন জীব সৃষ্টি সম্ভবপর হয়। এখন আমরা প্রশ্ন উত্তর আকারে কিছু আলোচনা শুনি। প্রথম প্রশ্নটি এরূপ, যদিও এখন বড় প্রশ্ন কিছু আসে না, তবুও একটা বড় প্রশ্নের মধ্য থেকে আমরা অনেক ছোট ছোট প্রশ্ন তৈরি করে ফেলতে পারবো এবং তার উত্তরটাও জানতে পারবো।
তো একটা বড় আকারের প্রশ্নই শুনি, একবারে বলে দেওয়া হবে। ল্যামার্কের বিবর্তন তত্ত্বের মূল বক্তব্যগুলির ব্যাখ্যা দাও। ল্যামার্কের মতবাদের প্রধান দুর্বলতা কী? এখন এই বড় প্রশ্নটিকে ছোট ছোট আকারে আমরা ভাগ করে নিতে পারি। তো শুরু করা যাক। প্রথম অংশটি, ল্যামার্কিজম বা ল্যামার্কের মতবাদ। উত্তর বলা হচ্ছে, জীববিদ্যায় চিরস্মরণীয় জঁ ব্যাপটিস্ট দ্য মনেট ল্যামার্ক বায়োলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন এবং তিনি সর্বপ্রথম অভিব্যক্তির আধুনিক ব্যাখ্যা দেন 1809 খ্রিস্টাব্দে ফিলোসফিক জুলজিক নামক পুস্তকে। জীবনবিজ্ঞানে ল্যামার্ক বহু বিতর্কিত নাম, যিনি সারা জীবন প্রকৃতির সাধনায় ও দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে শেষ 10 বছর অন্ধ জীবন যাপন করে 1829 খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন। এই প্রকৃত বিজ্ঞানীর সম্পূর্ণ নাম হল জঁ ব্যাপটিস্ট পিয়ের আন্তোয়ান দ্য মনেট সুভালিয়ে দ্য ল্যামার্ক। ল্যামার্ক তার মতবাদের মূল বক্তব্য 4টি সূত্রে আলোচনা করেন, যা পরবর্তীকালে ল্যামার্কিজম বা ল্যামার্কীয় সূত্র নামে পরিচিত। অবশ্য ঊনবিংশ শতাব্দীর বৈজ্ঞানিক মহলে তার বিবরণ বিশেষ সাড়া জাগাতে পারেনি। তো এই 4টে সূত্র কেমন? প্রথমটি হলো পরিবেশের প্রভাব, ইনফ্লুয়েন্স অফ দ্য এনভায়রনমেন্ট। দেহের পরিবর্তন পরিবেশের প্রভাবের উপর নির্ভরশীল, অর্থাৎ পরিবেশের পরিবর্তন ঘটলে প্রাণীর স্বভাব ও দৈহিক পরিবর্তন ঘটে থাকে। উদাহরণস্বরূপ, র্যানানকিউলাস নামক উদ্ভিদে জলের নিচের অংশের পাতাগুলি সূক্ষ্ম এবং সূচালো কণ্টক সদৃশ, আর জলের উপরিস্থিত অংশের পাতাগুলি গোলাকার। কিন্তু জল থেকে তুলে ওপরে যদি স্থলভাগের ওপরটায় রোপণ করলে জলনিমগ্ন অংশের পাতাগুলিও গোলাকার হয়ে যায়। নিঃসন্দেহে ইহা পরিবেশের প্রত্যক্ষ নিয়ন্ত্রণের প্রকৃত উদাহরণ। দ্বিতীয়টি হল ব্যবহার ও অব্যবহার সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটি সূত্র। কোনো অঙ্গ অতিরিক্ত ব্যবহারের ফলে শক্তিশালী ও বর্ধিত হয়, পক্ষান্তরে দীর্ঘকাল অব্যবহারে তা ক্রমে শীর্ণ হতে হতে অবশেষে অবলুপ্ত হয়, অর্থাৎ অব্যবহৃত অঙ্গের ক্রমক্ষয়প্রাপ্তি অবধারিত। উদাহরণ আমরা কতগুলো শুনব। ব্যবহারের উদাহরণস্বরূপ বলা যায়, জিরাফের পূর্বপুরুষদের গ্রীবা বর্তমান ঘোড়ার গ্রীবার মতোই ছোট ছিল, কিন্তু আফ্রিকার উষ্ণ অঞ্চলের ওই সকল প্রাণীর সুউচ্চ বৃক্ষের পাতা সংগ্রহ করার ক্রমাগত চেষ্টার ফলই আধুনিক দীর্ঘ গ্রীবাযুক্ত জিরাফের উৎপত্তি। জলে সাঁতার কাটার জন্য আঙুলের গোড়ার পেশিতে টান পড়তে পড়তে বেশ কয়েক পুরুষ ধরে ক্রমাগত চেষ্টা এবং ব্যবহারের ফলে পেশিগুলি বিস্তৃতি লাভ করে লিপ্ত প্রদের সৃষ্টি হয়েছে। আবার কর্মকার, নৌচালক, দৌড়বীর এবং ব্যায়ামবিদদের পেশির বিস্তৃতি এবং সবল ও পুষ্ট হওয়ার মূলেও কিন্তু আছে এই ক্রমাগত ব্যবহার। আবার সাপ ও গর্তবাসী প্রাণীর চক্ষু পল্লবের সৃষ্টি এই প্রয়োজনের তাগিদেই হয়েছে। এরপর অব্যবহারের কিছু উদাহরণ শোনা যাক। প্রাচীনকালে উড়তে সক্ষম উট পাখির পাখা ক্রমাগত অব্যবহারের ফলে বর্তমানে নিষ্ক্রিয় ক্ষুদ্রাকৃতি ডানায় রূপান্তরিত হয়েছে। সাপের পায়ের অবলুপ্তির কারণ ক্রমান্বয়ে বংশানুক্রমে দীর্ঘ অব্যবহারের ফল। মানুষের পূর্বপুরুষের লেজ ক্রমাগত অব্যবহারের ফলে ককশিসে রূপান্তরিত। গুহাবাসীদের দেহত্বকে
কোনো রঙিন কণিকা থাকে না এবং অল্প আলোতে বাস করতে করতে দৃষ্টিশক্তি কমে গিয়ে অন্ধ হয়ে যায়। এই হলো ব্যবহার এবং অপব্যবহার সূত্র। এরপর আমরা শুনবো তৃতীয় সূত্র, অর্থাৎ সজ্ঞান প্রচেষ্টা, কনসিয়াস এফোর্টস। জীব সজ্ঞান প্রচেষ্টায় কোনো অঙ্গের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেলে সেই অঙ্গকে পরিপুষ্ট করতে সক্ষম। যেমন শিং, দাঁত ইত্যাদি প্রয়োজনীয় অঙ্গ জীবের সজ্ঞান প্রচেষ্টায় বৃদ্ধি প্রাপ্ত হয়। এবং শেষ সূত্রটি হলো অধিগত গুণের উত্তরাধিকার, ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টার্স। অধিগত গুণাবলী পুরুষানুক্রমে সন্তান সন্ততিতে সঞ্চারিত এবং এরপর আপন জীবদ্দশায় প্রাণী যে সকল বৈশিষ্ট্য অর্জন করে তা পরবর্তী বংশধরের মধ্যে সঞ্চারিত হয়ে যায়। উদাহরণস্বরূপ জিরাফের গ্রীবা লম্বা হওয়ার প্রবণতা অর্জিত বৈশিষ্ট্য। এই অর্জিত গুণটি পুরুষানুক্রমে বাহিত হয়ে বর্তমানে লম্বা গলা জিরাফের সৃষ্টি হয়েছে। ল্যামার্কের মতবাদের প্রধান দুর্বলতা বা ল্যামার্কের মতবাদের বিপক্ষে কিছু সমালোচনা শোনা যায়, অর্থাৎ আমাদের প্রশ্নের দ্বিতীয় অংশটি যে দুর্বলতা কী ছিল সে সম্বন্ধে আলোচনা করলে এইভাবে কিছু আলোচনা আমরা শুনে থাকি। ল্যামার্কের মতবাদ তখনকার সময়ে বিজ্ঞানী মহলে যথেষ্ট সমাদৃত হলেও পরে এই তত্ত্বে যথেষ্ট ভুল ত্রুটি ধরা পড়ে। প্রথমটি নাম করতে হয় ওয়াইসম্যানের। পুরুষ ও স্ত্রী ইঁদুরের লেজ পরপর 22 জনন ধরে কেটে প্রমাণ করেন কর্তৃত লেজ বিশিষ্ট ইঁদুর জন্মায় না। এইভাবে তিনি ল্যামার্কের বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়ে ওঠেন। ল্যামার্কের মতবাদ বাস্তবের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এর একটি দ্বিতীয় উদাহরণ, যেমন একজন পেশীবহুল ব্যায়ামবীরের সন্তান কখনোই তার বাবার মতো পেশীযুক্ত হয় না। আবার ভারতীয় নারীরা বংশানুপরম্পরায় কানে ছিদ্র করে কানের দুল পরলেও তাদের কন্যারা কানে ছিদ্রযুক্ত লতি নিয়ে জন্মায় না। অনেকে শুনলে আবার রাগ করবে এই কথাগুলো বলছি বলে। যাই হোক, কিছু করার নেই। অতএব ল্যামার্কের অর্জিত গুণের উত্তরাধিকার সংক্রান্ত এই সূত্রটি গ্রহণযোগ্য নয়। যাই হোক, তৃতীয় উদাহরণটি হলো লিঙ্গহীন কর্মী মৌমাছি ও কর্মী পিঁপড়া জননে অক্ষম এবং স্বভাবতই অর্জিত বৈশিষ্ট্য সঞ্চারণে অসমর্থ। 4 নম্বর হলো ফলের মাছি ড্রসোফিলাকে পরপর 60 জনন অন্ধকারে রেখেও দৃষ্টিশক্তিহীন করা সম্ভব হয়নি। পঞ্চম উদাহরণ, অনেক জীবই বিবর্তনের পথে ক্রমশ আয়তনে ছোট হয়ে গিয়েছে। ষষ্ঠটি বলা হচ্ছে ব্যবহার ও অব্যবহারের সূত্র সম্বন্ধে বিজ্ঞানী মহল দ্বিধাহীন হলেও একটি হরিণ উঁচু গাছের পাতা খাওয়ার চেষ্টায় কখনোই জিরাফের মতো লম্বা গলাযুক্ত হবে না। এই হলো ল্যামার্ক সম্পর্কিত একটি বড় প্রশ্নের আলোচনা। এখন আমরা ডারউইন সম্পর্কিত একটি বড় প্রশ্ন আলোচনা করব। ডারউইনের বিবর্তন সম্পর্কিত মতবাদ সম্বন্ধে যা জানো লেখো, বা ডারউইনের মতবাদের সংক্ষিপ্ত আলোচনা করো, বা প্রজাতি উদ্ভবের ব্যাপারে চার্লস ডারউইনের মতবাদ বর্ণনা করো, অথবা প্রাকৃতিক নির্বাচন মতবাদ সম্পর্কে যা জানো লেখো, অথবা প্রাকৃতিক নির্বাচন প্রবক্তা কে, এই মতবাদের বক্তব্য সংক্ষেপে লেখো। এখন মাধ্যমিকে একেবারে অনেকটা বড় প্রশ্ন কখনো আসে না, এখন সর্বোচ্চ প্রশ্ন খুবই কম মানে আসে। তো এটা বড় প্রশ্ন থেকে আমরা ছোট প্রশ্নের নোট বানিয়ে নিতে পারি। এখন শোনা যাক উত্তরটি কেমন ধরনের হয়। চার্লস ডারউইন যৌবনে 5 বছর HMS বিগল নামক
জাহাজে পৃথিবী পরিক্রমাকালে সংগৃহীত উদ্ভিদ ও প্রাণী নিয়ে সুদীর্ঘ 20 বছর ধরে গবেষণার ফল 1858 খ্রিস্টাব্দে প্রকাশ করেন এবং এই সময়ে অ্যালফ্রেড রাসেল ওয়ালেস নামে বৈজ্ঞানিকের গবেষণালব্ধ সিদ্ধান্তের অনুরূপ ফল জানতে পেরে 1859 খ্রিস্টাব্দে প্রাকৃতিক নির্বাচনের দরুন প্রজাতির উৎপত্তি অর্থাৎ অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন নামক বিখ্যাত গ্রন্থ প্রকাশ করেন এবং যুগান্তর আনেন। ইহাই ডারউইন-ওয়ালেস মতবাদ নামেও পরিচিত হয়েছিল। ডারউইনের মতবাদ সর্বসম্মতিক্রমে জৈব অভিব্যক্তির প্রমাণ। তার মতে প্রত্যেক জীবের বেশি সংখ্যায় বংশবৃদ্ধি হওয়া সত্ত্বেও খাদ্য ও বাসস্থানের জন্য পরস্পর কিংবা অন্য প্রজাতির মধ্যে সংগ্রাম অর্থাৎ স্ট্রাগল ফর এক্সিস্টেন্সের জন্য প্রাকৃতিক পরিবেশের তারতম্যের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে জয়ী হয়ে অর্থাৎ একে বলা হয় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট। এর ফলে খুব অল্প সংখ্যক জীবই পরিবর্তিত গুণাবলী সন্তান-সন্ততিতে সঞ্চারণে সক্ষম। সুতরাং ডারউইনের মতবাদ থেকে আমরা কয়েকটা দিক উদ্ঘাটন করতে পারি। প্রথম হলো প্রোডিগ্যালিটি অফ প্রোডাকশন বা অত্যাধিক বংশবৃদ্ধির হার। উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধির হার অত্যন্ত বেশি হলেও শেষ পর্যন্ত সকল বংশধর বাঁচে না। যেমন মাছ একসঙ্গে 1000 থেকে আরম্ভ করে প্রায় 10-12 হাজার ডিম পাড়লেও শতকরা মাত্র 2 ভাগ পূর্ণাঙ্গ মাছে পরিণত হয়ে থাকে। একটি হস্তিনী জীবিতকালে প্রায় 6টি সন্তান প্রসব করলেও অধিকাংশই শাবক স্বল্প বয়সেই মরে যায়। নেক্সট, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স বা জীবন সংগ্রাম। জন্ম থেকেই জীব তার অস্তিত্ব বজায় রাখার জন্য যে প্রচেষ্টা করে তাকে জীবন সংগ্রাম বলা হয়। এই সংগ্রাম 3 ভাগে বিভক্ত: আন্তঃপ্রজাতি সংগ্রাম, ইন্ট্রা-স্পেসিফিক স্ট্রাগল, একই লক্ষ্য ও উদ্দেশ্য প্রণোদিত হয়ে আহার ও বাসস্থানের জন্য একই স্পেসিস বা প্রজাতিভুক্ত জীবের মধ্যে যে তীব্র প্রতিযোগিতা, তাই আন্তঃপ্রজাতি সংগ্রাম বা সমজাতি বিরোধ। আন্ত নয়, অন্ত হবে কথাটা। আন্তঃপ্রজাতি সংগ্রাম। নেক্সট, ভিন্ন ভিন্ন বা আন্তঃপ্রজাতি, আগেরটা ছিল অন্তঃপ্রজাতি সংগ্রাম, এখন হলো আন্তঃপ্রজাতি সংগ্রাম, ইন্টার-স্পেসিফিক স্ট্রাগল, আগেরটা ছিল ইন্ট্রা-স্পেসিফিক স্ট্রাগল। তো এখন ইন্টার-স্পেসিফিক স্ট্রাগলটা কিরকম? উপযুক্ত আহার ও বাসস্থানের জন্য ভিন্ন ভিন্ন প্রজাতির মধ্যে যে প্রতিযোগিতা, তাই ইন্টার-স্পেসিফিক স্ট্রাগল বা বিষম প্রজাতি বিরোধ বা সংগ্রাম। যেমন বিড়াল ইঁদুর খায়, বাঘ খায় হরিণ, এরা প্রত্যেকেই কিন্তু ভিন্ন ভিন্ন প্রজাতিভুক্ত, অর্থাৎ এরা ভিন্ন প্রজাতিভুক্ত হলেও নিজেদের মধ্যে সংগ্রামে যুক্ত হয়ে আছে। নেক্সট, পরিবেশের সঙ্গে সংগ্রাম, এনভায়রনমেন্টাল স্ট্রাগল। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, প্লাবন, শীত বা প্রখর রৌদ্র, অতিবৃষ্টি, দাবানল ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক অবস্থার সঙ্গে নিজ নিজ অস্তিত্ব বজায় রাখার সংগ্রামকেই বলা হয় প্রাকৃতিক সংগ্রাম। আসলে মাথায় চলছিল আমাজনের দাবানলটি, যার জন্য একটু ভুল হলো। আমাজনের যে দাবানল হলো পৃথিবী বিখ্যাত আমাজন রেইন ফরেস্ট, আজ প্রায় অর্ধেকের বেশি অবলুপ্ত হয়ে গেছে এই প্রাকৃতিক ঘটনার জন্য। এটাও এক ধরনের সংগ্রাম সেই সমস্ত জীবকুলের যারা ওই আমাজন বেসিনে অবস্থান করছিল। যাই হোক, এখন
আমরা শুনব 3 নম্বর যে পয়েন্ট, ভেরিয়েশন বা প্রকরণ। জীবিত বংশধরদের মধ্যে আপাত দৃষ্টিতে কোনো পার্থক্য দেখা না গেলেও প্রত্যেকের মধ্যেই কিছু কিছু পার্থক্য অবশ্যই থাকে। এই পার্থক্যকেই ভেরিয়েশন বা প্রকরণ বা পরিবৃত্তি বলা হয়ে থাকে। অনুকূল পরিবৃত্তি অর্থাৎ ফেভারেবল ভেরিয়েশনই অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে জীবকে সহায়তা করে। নেক্সট এবং ইম্পর্টেন্ট একটি পয়েন্ট হলো ন্যাচারাল সিলেকশন অ্যান্ড সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট বা প্রাকৃতিক নির্বাচন এবং যোগ্যতমের উদ্বর্তন। অনুকূল পরিবেক্তির আনুকূল্যে অস্তিত্বের জন্য জীবন সংগ্রামে কৃতকার্য জীব বেঁচে থাকে। পক্ষান্তরে অকৃতকার্য জীব অযোগ্য বলে বিবেচিত হওয়ায় বিলুপ্ত হয়। অর্থাৎ প্রাকৃতিক নির্বাচন চালুনির ন্যায় কেবল সর্বাপেক্ষা উন্নত, বৈশিষ্ট্যপূর্ণ ও যোগ্যতম বংশধরকে ধরে রাখে। এবং সর্বশেষে আসে আমাদের শেষ পয়েন্ট, অর্থাৎ হেরিডিটি বা বংশগতি। প্রাকৃতিক নির্বাচনে যোগ্যতম যে প্রজাতির উদ্বর্তন হয়, অর্থাৎ যোগ্যতমের উদ্বর্তনের ফলে সমস্ত অনুকূল পরিবৃত্তি অধিকতর শ্রেয়তা লাভ করে। এই অধিকতর শ্রেয়তা লাভ করার ফলে এই গুণাবলী বংশ পরম্পরায় প্রবাহিত হয়। এই হলো বংশগতি বা হেরিডিটি। এই হলো আমাদের ডারউইন সম্পর্কিত একটি প্রশ্ন এবং তার উত্তরের আলোচনা। এরপর আমরা হুগো দা ভ্রিসের কিছু আলোচনা করব প্রশ্ন নিয়ে। ওনার প্রথম এবং ইম্পর্টেন্ট প্রশ্নটাই হলো মিউটেশন থিওরি বিষয়ে যা জানো লেখো। হুগো দা ভ্রিস মিউটেশন তত্ত্বের সাহায্যে চার্লস ডারউইনের মতবাদের সমালোচনা করে নতুন প্রজাতির উদ্ভব সম্বন্ধে গ্রহণযোগ্য সুস্পষ্ট ধারণা দেন। হুগো দা ভ্রিস 1848 খ্রিস্টাব্দে নেদারল্যান্ডের হারলেম শহরে জন্মগ্রহণ করেন। উদ্ভিদ বিজ্ঞানী হুগো দা ভ্রিস প্রাকৃতিক নির্বাচনের দরুন প্রজাতির উৎপত্তি, ডারউইনের এই মতবাদ বিশ্বাস করলেও বিবর্তনের গতি খুবই মন্থর এ কথা মেনে না নিতে পেরে 1901 খ্রিস্টাব্দে ইভিনিং প্রিমরোজ, ইনোথেরা ল্যামার্কিনা বা সন্ধ্যামণি বা মালতী বলা যায় নামক উদ্ভিদের ওপর পরীক্ষালব্ধ ফল আকস্মিকভাবে নতুন জীবের উৎপত্তি, মিউটেশন থিওরি বা পরিব্যক্তিবাদ প্রচার করেন। ডারউইন বলেছিলেন যে বিবর্তনের গতি খুবই মন্থর বা ধীরগতি, কিন্তু সন্ধ্যামণিতে দেখা যায় যে হঠাৎ করেই ফুলের রংটা অন্য হয়ে গেছে। কই, সেখানে তো ধীরে ধীরে ফুলের বংশানুক্রম পরম্পরায় পরিবর্তন ঘটলো না। অর্থাৎ এই অংশটিকে হুগো দা ভ্রিস পয়েন্ট আউট করেন যে বিবর্তনের গতি যে খুবই মন্থর বলেছিলেন ডারউইন, সেটি ইনি মেনে নিতে পারেননি এবং সেই সম্বন্ধে উনি সবার সামনে এই সন্ধ্যামালতীর ঘটনাটিকে তুলে ধরেন, যার থেকে বিখ্যাত গ্রন্থ দ্য মিউটেশন থিওরি প্রকাশিত হয়ে যায় 1901 খ্রিস্টাব্দে। ক্রোমোজোমের জিনোসিত ডিএনএ সজ্জাক্রমের আকস্মিক স্থায়ী কিংবা অস্থায়ী পরিবর্তনকেই মিউটেশন বা পরিব্যক্তি বলে। এটি জিনগত পরিব্যক্তি নামেও পরিচিত। আর এই রূপান্তরিত জীব অর্থাৎ উদ্ভিদ ও প্রাণীকে মিউট্যান্ট বা পরিবর্তনশীল জীব বলে। মিউট্যান্ট আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে, যেমন প্রোগ্রেসিভ প্রজাতি, রেট্রোগ্রেসিভ প্রজাতি, ডিগ্রেসিভ প্রজাতি আর ইনকনস্ট্যান্ট প্রজাতি। এই সকল পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ডি ভ্রিস বলেন কোনো বৈশিষ্ট্যের পরিব্যক্তি হতে পারে এবং
পরিব্যক্তিই হলো ওই ব্যক্তির মূল কারণ। নতুন প্রাথমিক প্রজাতির উদ্ভব আকস্মিক, পক্ষান্তরে তার পূর্ণতা প্রাপ্তিও তাৎক্ষণিক। যে কোনো ধারায় মিউটেশন ঘটা সম্ভব। পরিবর্তনশীল প্রকরণ প্রবণতা এবং মিউটেশন প্রবণতার মধ্যে মূলগত পার্থক্য রয়েছে। এই হলো তিন বিজ্ঞানীর তিন ধরনের মতবাদ সম্বন্ধে তিন রকমের প্রশ্ন এবং তার উত্তরের আলোচনা। আজ এই পর্যন্তই থাকলো।